নিতাই, এ নিতাই, আরে এত হন্তদন্ত কোথায় যাচ্ছিস রে? আরে কাল দুপুর থেকে রবিন খুড়োকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ বলিস কি? এই বৃষ্টির ওয়েদারে লোকটা গেল কোথায়? আর কেন বলো পরেশদা, বুড়ো বয়সে যত ভীমরতি। তাই বৃষ্টির ওয়েদারে কোথায় খুঁজবি তাকে? বাড়ির সবাই চারিদিকে খোঁজ করছে, আমি একবার মাঠের দিকে দেখে আসি, যদি কোনো গাছ তলায় বসে থাকে। ঠিক আছে চল, আমিও তোর সাথে আসছি, চল। এ এক আশ্চর্য ঘটনা। একজন বয়স্ক লোক পুরো একদিন পার হয়ে গেল, তাও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাও আবার এই গ্রাম্য এলাকায়। যে গ্রামে বিষয়টা ঘটেছে তার নাম গৌতমপুর। গ্রামের ব্যাপারে আর নতুন করে কি বলবো, মনোরম প্রাণ জুড়ানো পরিবেশ, গাছগাছালি, মাঠ ঘাট, পুকুর ডোবায় ভরা। তবে আর 5টা গ্রামের থেকে এখানে জনবসতি একটু কম। গ্রামের লোকেরা চাষবাস করেই তাদের জীবিকা নির্বাহ করে। এখন বর্ষার সময়, কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই এখন চাষবাসের কাজ বন্ধ। গ্রামের লোকেরা ঘরে বসেই তাদের বন্দি জীবন কাটাচ্ছে। বাড়িতে সবাই বসে আছে, তার উপরে কোনো কাজকর্ম নেই, তাই সংসারে নানান ছোটখাটো অশান্তি লেগেই আছে। এই রকমই একটা অশান্তি হয় রবিন খুড়োর বাড়িতে। ঝামেলা ধীরে ধীরে বাড়তে থাকে। আর তারপরই রাগের মাথায় রবিন খুড়ো বাড়ি ছেড়ে চলে যায়। তারপর পুরো একদিন কেটে গেছে, তবুও খুড়ো বাড়ি ফিরে আসেনি। তাই গ্রামের লোক আর তার বাড়ির লোকেরা মিলে এই বৃষ্টির মধ্যেও তাকে খুঁজতে বেরিয়েছে। সারাদিন খোঁজাখুঁজি চলতে লাগলো, কিন্তু না, কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। রবিন খুড়োর নিজের লোক বলতে তার ছেলে গণেশ আর তার বৌমা, আর তার দুটো মেয়েও আছে বটে, কিন্তু তাদের বিয়ে হয়ে গেছে। সেখানেও খোঁজ নেওয়া হয়েছিল, কিন্তু রবিন খুড়োর কোনো খোঁজ পাওয়া যায়নি। খোঁজাখুঁজি চলছে। এইভাবে 5-7 দিন কেটে গেছে, তারপরেও কিন্তু রবিন খুড়োর কোনো খোঁজ পাওয়া গেল না। এরপর 10 দিন কেটে গেল, বৃষ্টি একটু কমেছে। গ্রামের এক লোক গোপাল তার গরুগুলোকে নিয়ে মাঠে চড়াতে বেরিয়েছে। বর্ষার মেঘ কখন যে মতিভ্রম হয় কে জানে। হঠাৎ করেই তখন ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়। না, ওরা ঘাস খাক, আমি ভিজলে হবে না। যাই, শ্মশানের ওই বট গাছের নিচে দাঁড়াই। গরুগুলোকে এক জায়গায় বেঁধে গোপাল একটা বট গাছের নিচে গিয়ে বসে।
গরুগুলো মনের আনন্দে ভিজে ভিজেই ঘাস খেতে থাকে। বটগাছের নিচে বৃষ্টির কোনো আভাসই নেই। গোপাল গাছে ঠেক দিয়ে আনমনে বৃষ্টির মনোরম দৃশ্য উপভোগ করছে। হঠাৎ তার পাশ দিয়ে একটা মৃদু বাতাস বয়ে গেল, আর তাতেই সে বয়ে নিয়ে এলো একটা পচা দুর্গন্ধ। এত দুর্গন্ধ কোথা থেকে আসছে? এদিক ওদিক ভালো করে দেখলো সে, কিন্তু এমন কিছু সে আশেপাশে দেখতে পেল না। ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে লাগলো, কিন্তু গোপাল কিছুতেই সেই গন্ধের উৎস বুঝতে পারছে না। হঠাৎ সে দেখতে পেল একটু দূরেই একটা ঝোপ থেকে একটা শেয়াল বেরিয়ে দৌড় দিল, আর সাথে সাথেই এক ঝাঁক মাছির দল সেখানে ভন ভন করতে শুরু করলো। আর গন্ধটা তখন আরো তীব্রভাবে পাওয়া যাচ্ছে। তাহলে ওখানে কি কোনো জীবজন্তু মরে পড়ে আছে? কাদের গরু বাছুর মারা গেছে আর ওখানে ফেলে গেছে? দেখি একবার। এই ভেবে গোপাল সেই দিকে যেতে থাকে। ঝোপের একটু সামনে আসতেই তীব্র দুর্গন্ধে সে আর থাকতে পারল না। তাড়াতাড়ি সে তার নাক চাপা দিল। কি বিশ্রী পচা দুর্গন্ধ! ঝোপের একদম সামনে এসে এক হাত দিয়ে ঝোপ সরিয়ে চমকে উঠল গোপাল। সে যা দেখলো তাতে তার মাথা ভো ভো করে ঘুরতে লাগলো। এটা কোনো জীবজন্তুর দেহ না, এটা একটা মানুষের পচা গলা দেহ, যেটাকে শেয়াল কুকুরেরা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। দেহটা আর আস্ত নেই, এখানে ওখানে ছড়িয়ে পড়েছে রক্ত মাংস আর হাড়গোড়। মাথাটাও খানিকটা খুবলে গিয়েছে। গোপাল ভালো করে সেই মাথাটাকে দেখে বুঝতে পারে এটা তো রবিন খুঁড়ো। সাথে সাথে সে দৌড় দিল সেখান থেকে। সোজা গিয়ে সে পৌঁছালো রবিন খুঁড়োর বাড়িতে। গ্রামের সব জায়গায় খবরটা ছড়িয়ে পড়ল। রবিন খুঁড়োর ছেলে, বৌমা আর গ্রামের অনেকেই সেখানে আসলো। তারা এই মর্মান্তিক ভয়াবহ দৃশ্য দেখে বিস্মিত হলো। গ্রামের সবাইয়ের ধারণা হলো রবিন খুঁড়ো বাড়ি থেকে ঝামেলা করে এখানে এসেই আত্মহত্যা করেছে, আর তারপর তার দেহটা এখানেই পড়েছিল। প্রচণ্ড বৃষ্টির কারণে এইদিকে হয়তো কেউ খুঁজতেই আসেনি, আর তার দেহটাকে ছিঁড়ে খায় শেয়াল কুকুরের দল। বলছি কি গণেশ, যা হওয়ার তো তা হয়েছে, এবার তো সৎকারের ব্যবস্থা করতে হবে। বাবা কেন এমন করলো? কোনো কোনো পরিবারে কি ঝগড়া হয় না? বাবা বাবা ওসব নিয়ে এখন ভেবো না, এখন সৎকারটা করতে হবে। কিন্তু কিভাবে সৎকারটা হবে? দেহের যা অবস্থা হয়েছে। যা আছে সেটাকেই করতে হবে, নাহলে ওটাকেও শেয়াল কুকুর ছিঁড়ে খাবে।
তাহলে কাঠ কাটার ব্যবস্থা করি। না, দেহের তো সব অংশ নেই, আগুন দেওয়াটা ঠিক হবে না। এই দেহটাকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করো। তাই করা হলো। দেহের বাকি অংশগুলো খুঁজে খুঁজে একটা কাপড়ের পুটলি করা হলো। তারপর সেটাকে নিয়ে গিয়ে শ্মশানের এক কোণে পুঁতে দেয়া হলো। রবিনখুড়োর দেহটা মাটিতে পুঁতে দেওয়া হলো বটে, কিন্তু সেই পচা দুর্গন্ধ সেখান থেকে গেল না। গ্রামের লোকেরা ওই রাস্তা দিয়ে মাঠে যায়, কিন্তু এখন সেখান দিয়ে যাওয়াই দুষ্কর। হয়তো মৃতদেহটার বাকি কিছু অংশ সেখানে রয়ে গেছে, সেখান থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছে। এই ভেবে কয়েকজন লোক মিলে শ্মশানের চারপাশটা খুঁজে দেখতে লাগলো, কিন্তু কোথাও কিছু পাওয়া গেল না। তাও দুর্গন্ধ সেখান থেকে যাচ্ছে না। এরপর গ্রামের সবাই ওই শ্মশানের পথ দিয়ে যাওয়াই বন্ধ করে দিল। এমন তীব্র গন্ধ কেউ দাঁড়াতেই পারবে না, কিন্তু না চাইলেও যেতে তো হবেই। ওটাই তো মাঠে যাওয়ার রাস্তা। তাই সবাই কোনো রকমে নাকে চাপা দিয়ে জমিতে যেতে লাগলো। এরপর প্রায় দিন দশেকের মাথায় গ্রামেরই একটা ছেলে তরুণ দুপুরে বৃষ্টিতে ভিজে ভিজে জমিতে কাজ করছিল। হঠাৎ আকাশ ভেঙে বাজ পড়ল তার মাথায়। অপঘাতে মৃত্যু হলো আরো একজনের। বৃষ্টিতে ভিজে ভিজেই সবাই তার দেহটা গ্রামে নিয়ে এলো বটে, কিন্তু সবার মাথায় এখন একটাই দুশ্চিন্তা। একই বৃষ্টি, তার উপর ওই গন্ধে শ্মশানে এক মুহূর্ত দাঁড়ানো যাচ্ছে না। দেহ সৎকার হবে কি করে? তাহলে তপনদা কি করা যাবে গো? আচ্ছা, পাশের গ্রামের শ্মশানে নিয়ে গেলে কেমন হয়? না, কিছুই হবে না। পাশের গ্রামের শ্মশানটা নদীর ধারে, এত বৃষ্টির জেরে শ্মশানটা হাঁটু জলের নিচে। এ তো ভারী সমস্যায় পড়া গেল। আচ্ছা, আমি বলছি কি, আমাদের শ্মশানেই যদি মাটি খুঁড়ে কবর দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, সেই বোকার মতো কথা বলছো তো খগেন। এই দুর্গন্ধের মধ্যে দাঁড়িয়ে কে কবরটা খুঁড়বে? হ্যাঁ, তার উপরে এই বৃষ্টি। সব আপনি আমার উপর ছেড়ে দিন, আমি একাই গিয়ে মাটি চাপা দিয়ে দেবো। কি বলছো, তুমি পারবে? হ্যাঁ, পারবো, কেন পারবো না। তবে আমার একটা ওই একটা বোতল লাগবে। ঠিক আছে, তাই দেওয়া হবে। তুমি কি গর্ত খোলো, হয়ে গেলে আমরা মৃতদেহটা নিয়ে আসছি। কলিযুগের অমৃত পান করে খগেন আপন মনেই মাটি কেটে চলেছে। তার নাকে না লাগছে দুর্গন্ধ, গায়ে না লাগছে বৃষ্টির ছোঁয়া। খগেন একজন নিচু জাতের লোক। এইরকম দুর্গন্ধময় পরিবেশে কাজ করেই তার পেট চলে।
তাই সে প্রায় সময়ই মদের নেশায় চুর হয়ে থাকে। খগেনের গর্ত খোঁড়ার কাজ শেষ হতেই গ্রামের কয়েকজন লোক নাকে চাপা দিয়ে মরাটা নিয়ে এলো। তারপর যত তাড়াতাড়ি সম্ভব মাটি চাপা দিয়ে দেহ সৎকার সম্পন্ন করল। কিন্তু এরপরই দেখা গেল আর এক ভয়ঙ্কর দৃশ্য। পরদিন সকাল হতেই দেখা গেল কবরের চারপাশের বেড়া ভাঙা, সেখানে মাটি খোঁড়া হয়েছে। কাছে গিয়ে সবাই দেখতে পেল সেখানে মৃতদেহটাও নেই। শেয়াল কুকুরে কি এই কাজ করেছে? না, এইভাবে বেড়া ভেঙে এত মাটি খুঁড়ে মৃতদেহ বের করা তাদের দ্বারা তো সম্ভব নয়। চারপাশে খুঁজে কোথাও সেই মৃতদেহটা খুঁজে পাওয়া গেল না। এই রহস্যের সমাধান আর হলো না। এরপর থেকেই ওই শ্মশানটা নিয়ে একটা আতঙ্ক শুরু হলো। সময় কাটতে লাগলো, শ্মশানের দুর্গন্ধ কেটে গেছে, কিন্তু তাও মানুষের মনে জমা ভয় রয়ে গেল। এরপর কেউ মারা গেলে ওই পাশের গ্রামের শ্মশানটাতেই নিয়ে যাওয়া হয়। ধীরে ধীরে শ্মশানটা জঙ্গলে ভরে উঠল। প্রায় 7-8 মাস কেটে গেল। গরমের এক সন্ধ্যায় গ্রামের কয়েকজন লোক, পরেশ, নিতাই, গণেশ, গ্রামের মোড়ের মাথায় একটা মাচায় বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় খগেন সেখান দিয়ে হন্তদন্ত হয়ে হেঁটে যাচ্ছে দেখে নিতাই বলল, ও খগেন দা, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? কে? ও নিতাই, তোরা সব এখানে বসে? হ্যাঁ, তা বসে থাকবো না তো কি আর করবো, যা গরম পড়েছে। আরে তপনবাবুর বাবা মারা গেছে রে, তোরা খবর পাসনি? কই না তো, কখন মারা গেল? এই কিছুক্ষণ আগেই। চলে আয়, চলে আয়, সবাই চলে আয়। হ্যাঁ, বুড়োটা তো কদিন ধরেই বিছানা সজ্জা ছিল। এই চলো চলো চলো, তাহলে সবাই চলো। তারা সবাই রওনা দিল তপনবাবুর বাড়ির উদ্দেশ্যে। তপনবাবু এই গ্রামের খুব প্রভাবশালী একজন ব্যক্তি। সকল গ্রামবাসীদের আপদে বিপদে তিনি পাশে এসে দাঁড়ান। আজ তার এই বিপদের দিনে কেউ তার পাশে থাকবে না, এমনটা কি হয়? রাত তখন 9টা। ঠিক হলো মরা নিয়ে যাওয়া হবে ওই পাশের গ্রামের শ্মশানে। সেখানে গিয়ে কাঠ কাটা হবে। কিন্তু প্রকৃতির বোধহয় এতে সহমত ছিল না। এই প্রচণ্ড গরমে প্রকৃতি একটু শীতলতার খোঁজে অগ্রসর হয়। এক ঝাঁক কালো মেঘ এসে জমা হয়, গর্জে ওঠে মেঘ, সাথে সাথে
তাতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। সবাই এই গরমে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও ভেতরে ভেতরে সবাই চিন্তিত হয়ে উঠল। এই বৃষ্টি না থামলে মরা নিয়ে তারা যাবে কি করে? শ্মশানের পথটাও তো অনেক দূর। আবার ভোরে নদীতে জোয়ারের আগেই সব কাজ শেষ করতে হবে, নয়তো জোয়ারের জল এসে সব ভাসিয়ে দিয়ে চলে যাবে। প্রায় ঘন্টা দুয়েক কেটে গেল। বৃষ্টি এখনো এক টানা হয়ে চলেছে। সবাই এবার খুবই চিন্তিত হয়ে ওঠে। তপনদা, কি হবে? এখন তো বৃষ্টি থামলেও পাশের গ্রামের শ্মশানে গিয়ে আবার মরা পুড়িয়ে ফিরে আসা তো খুবই দুষ্কর। হ্যাঁ, সেটাই তো, এখনো কাঠও কাটা হয়নি। ওখানে তো আবার জোয়ার এসে যাবে। সেটাই তো, কি যে হবে, বৃষ্টিও কমছে না। সারা রাত এইভাবে মরা ফেলে রাখাটাকে ঠিক হবে? আরে তোমরা এত চিন্তা করছো কেন বলতো? তেমন হলে আমাদের শ্মশানেই যাবো। কি বলছো খগেনদা? তুমি তুমি কি সব ভুলে গেছো? ধুর, কোথায় বছর খানিক আগের কি সব একটা ঘটনা নিয়ে তোমরা এখনো পড়ে আছো? তপন বাবু, কেউ যাক আর না যাক, আমি একাই গিয়ে কত সৎকার করে আসবো। খগেন, এত আবেগী হয়েও না, শান্ত হও, শান্ত হও। ঠিক আছে, বৃষ্টি থামলে আমরা আমাদের শ্মশানেই যাব। যে না যেতে চাও বাড়ি চলে যেতে পারো। ঠিক এটাই, আমি তো এটাই বলছিলাম। আমি আছি সাথে, আমি আছি। এই মনে হয় বৃষ্টিটা কমেছে। চলো সবাই তৈরি হও। অনবরত বর্ষণ একটু থেমেছে, কিন্তু অনেকেরই মনে বাসা বেঁধেছে ভয়ের মেঘ। অনেকেই ভয়ে সেখান থেকে চলে গেল। শেষমেশ পড়ে রইল তপনবাবু, পরেশ, নিতাই, গণেশ আর খগেন। তারা মরা নিয়ে রওনা হলো ওই শ্মশানের উদ্দেশ্যে। গ্রামের মেঠো পথ, তার উপরে বৃষ্টিতে পিচ্ছিল হয়ে আছে। তারা খুব সাবধানে পথ চলেছে। চারপাশের পরিবেশটা একটু থমথমে। ধীরে ধীরে মৃদুমন্দ বাতাস বইছে শোঁ শোঁ করে। চারিদিক থেকে ভেসে আসছে ব্যাঙের ডাক। বলো হরি হরি বল দিতে দিতে তারা চলেছে সেই হুতুমপুরের শ্মশানে। তারা যখন শ্মশানে পৌঁছালো তখন রাত প্রায় 1টা। শ্মশানে মরা নামিয়ে তারা পরবর্তী কাজের পরিকল্পনা করতে লাগলো। গণেশ মরা ছুঁয়ে বসে আছে। চলো তাহলে, আমি গাছ দেখিয়ে দেবো, তাড়াতাড়ি কেটে নিয়ে চলে আসতে হবে। আমি বলি কি, অনেক কাঠ আনতে হবে তো। গণেশ একাই থাক, এখানে থাক। কি গণেশ, তুমি একা এখানে মরা শুয়ে বসে থাকতে পারবে তো? হ্যাঁ, আমি একাই আছি, তোমরা যাও। মনে একরাশ ভয় থাকলেও
যেহেতু লোক সংখ্যা কম, তাই ভয়কে জয় করে গণেশ একাই থাকতে রাজি হলো। বাকিরা চলে গেল কাঠ জোগাড় করতে। হ্যারিকেনটা টিম টিম করে জ্বলছে। গণেশ এক হাতে মড়া ধরে বসে আছে। সে কোনো দিকেই তাকাচ্ছে না, পাছে কোনো শেয়াল কুকুরের নীল চোখ দেখে তার ভয় বেড়ে যায়। অনেকক্ষণ কেটে গেল, এখনো পর্যন্ত ভয় পাওয়ার মতো কিছু ঘটেনি। গণেশ মনে মনে ভাবল, এই শ্মশানে ঘটে যাওয়া আগের সব ঘটনাগুলো নিছক কোনো কাকতালীয় ব্যাপার। এমন সময় হঠাৎ পাশের ঝোপটা একটু নড়ে উঠল, আর তারপরই সেখান থেকে ভেসে আসে একটা বিকট আওয়াজ। সেটা না কোনো জন্তুর, না কোনো মানুষের। কিসের শব্দ সেটা উদ্ধার করা দায়। গণেশ এবার প্রচন্ড ভয় পেয়েছে। সে মরা ছুঁয়েই রাম নাম জপ করতে শুরু করলো। এবার পাশের গাছটাও দুলতে শুরু করলো। কোথা থেকে যেন একটা ঝড় এসে শ্মশান তোল পার করতে শুরু করেছে, কিন্তু অদ্ভুতভাবে ঝড়টা শুধু সেখানেই হচ্ছে। শ্মশানের বাইরে পুরোপুরি শান্ত, সেখানে কোনো ঝড় নেই। তার আর বুঝতে বাকি রইল না, কোনো অশরীরী তাকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করছে। সে কোনো রকমে মনকে শক্ত করে সেখানেই বসে রইল। যাই হয়ে যাক, এই মরা ছেড়ে সে কোথাও যাবে না। কিছুক্ষণ পর ঝড় থেমে গেল। পরিবেশটা ধীরে ধীরে শান্ত হলো। গণেশের মনের জোরের কাছে অশরীরীর শক্তি হার মেনেছে। গণেশ, 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 তাড়াতাড়ি হ্যারিকেনটা নিয়ে আয়। গণেশ, গণেশ। এমন সময় দূর থেকে ভেসে আসে খগেনের চিৎকার। এ কি হলো? তাহলে কি এবার এই তাণ্ডব তাদের কাছে গিয়ে পৌঁছালো? 7-5 না ভেবে গণেশ হ্যারিকেনটা নিয়ে সেই দিকে দৌড় দিল। চলো তাড়াতাড়ি সেখানে যেতে হবে, গণেশ সেখানে একা আছে। হ্যাঁ চলো, তাড়াতাড়ি পা চালাও। খগেন খুড়ো, খগেন খুড়ো বাঁচাও। এই কি হলো? এ তো গণেশের গলা। ওর কি বিপদ হলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি পা চালাও সবাই। এ কি গণেশ, তুমি এখানে? হ্যাঁ, কি হয়েছে তোমাদের? খগেন খুড়ো, খগেন খুড়ো এত চিৎকার করে ডাকলে যে? আমি কখন ডাকলাম রে? তুই তো চিৎকার করছিলি, এই খগেন খুড়ো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কই না তো, আমি তো তোমাদের। এই এসব বাদ দাও, আমার ব্যাপারটা অন্যরকম লাগছে। গণেশ এখানে মানে সেখানে কেউ নেই, শিগগির চলো। সবাই তাড়াহুড়ো করে সেখানে গেল। কাঠ ফেলে দিয়ে মরার কাছে গিয়ে তারা দেখল
মরা উধাও, শুধু খাটিয়াটাই পড়ে আছে। এই ঘটনা দেখে সবাই হতবাক হয়ে গেল। ছোটবেলায় দাদুর মুখে শোনা কাহিনী মনে পড়তে লাগলো। মরা ছেড়ে কোথাও যেতে নেই, মরা ছেড়ে গেলেই সেই মরা নাকি গাছের ডালে উঠে যায়। সবাই তখন এ গাছ ও গাছ খুঁজতে লাগলো। খোঁজার পরেও যখন মরা পাওয়া গেল না, তখন তারা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল। পরেশবাবু এক পাশে মাথায় হাত দিয়ে বসে আছেন, আর খগেন অন্য পাশে তার বোতলের আসর জমিয়েছে। গণেশ, এটা তুই কি করলি? মরা জায়গা আর একটু বসে থাকতে পারলি না? আমি আগেই বলেছিলাম ও পারবে না, আমি থাকি। গণেশ চুপ করে বসে সব দোষ তার নিজের ঘাড়ে নিয়ে নিজে নিজেকেই দোষারোপ করতে লাগলো। নিতাই আর পরেশ তাকে দোষারোপ করেই চলেছে। এই তোরা থামবি? থাম থাম, গণেশের কোনো দোষ নেই। হ্যাঁ, তখন সেই গণেশের চিৎকার তোরাও তো শুনেছিলি। হ্যাঁ, শুনেছিলি তো? ওটা কি গণেশের ছিল? হ্যাঁ, ছিল না তো? তাহলে আমার মনে হয় কি জানিস, এসব কোনো ভৌতিক ঘটনা। হ্যাঁ, কিন্তু খগেন, এখন কি করা যায় সেটা ভাবো। কাল যদি গ্রামের লোক এইসব শুনে আমাদের কত দোষারোপ করবে বলো তো। নিজের বাবার দেহ সৎকার করতে পারলাম না, লোকেরা তাদের আপদে বিপদে কিভাবে আমায় বিশ্বাস করবে? তখন দা আমি বলি কি, এই ঘটনাটা আমাদের মধ্যেই থাক। হ্যাঁ, চাপা দিয়ে দাও। আর কাঠ তো কাটা হয়ে গেছে, চিতা সারিয়ে দাও, তারপর আগুন দিয়ে দাও। সব হয়ে যাবে, কেউ কিছু জানতেও পারবে না, তাই না? হ্যাঁ, বলো। ঠিক আছে, তাই করা হোক। চলো চলো চলো, ওঠো সবাই। সেই মতো কাঠ সাজিয়ে খালি চিতাতেই আগুন দিয়ে দেয়া হলো। দাউ দাউ করে জ্বলতে লাগলো চিতা। সবাই ভেবেছিল চিতার আগুনের সাথেই এই রাতের ঘটনাটা জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাবে, কিন্তু সেটা আর বোধহয় হলো না। এই ঘটনার পরদিনই ঘটল আরো একটা অঘটন। রাত তখন 10টা। নিতাই কাজ সেরে বাড়ি ফিরছিল। গরমের রাত, রাত 10টা মানে তেমন কোনো রাত নয়। আর আগের দিন বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা বেশ ঠান্ডাই আছে। তাই এই ঠান্ডা আবহাওয়াতে গ্রামের বেশিরভাগ মানুষই নিদ্রামগ্ন। নিতাই একাই হাঁটছে। চারিদিক নিস্তব্ধ। এমন সময় নিতাইয়ের মনে হলো কেউ যেন তার পিছু করছে। হঠাৎ করেই থেমে গেল নিতাই। তারপর পেছনে ঘুরে দেখল সে, না, কেউ তো নেই।
আবার চলতে শুরু করলো নিতাই। কিছুক্ষণ পর আবার তার মনে হলো কেউ যেন তার পেছনে আসছে। একে আগের দিনের সেই বীভৎস ঘটনা, আবার আজ এই সব ভুতুড়ে কারবার। খুব ভয় পেয়ে গেল নিতাই। পেছনে ঘুরে দেখার সাহস সে আর পেল না। ভয়ে নিতাই সেখান থেকে দৌড় লাগালো। দৌড়াতে দৌড়াতে তার মনে হলো তখনও কে যেন তার পেছনে পেছনে দৌড়াচ্ছে আর তার নাম ধরে ডাকছে, নিতাই, নিতাই, নিতাই দাঁড়া বলছি, নিতাই দাঁড়া বলছি, নিতাই দাঁড়া, দাঁড়া নিতাই, দাঁড়া। বাড়িতে এসেই সে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেয়। সাথে সাথেই সব শান্ত হয়ে যায়। এসব কি ঘটে গেল তার সাথে? ভয়ে সে জড়সড় হয়ে বিছানায় বসে রইল। রাত তখন প্রায় 12টা। তপনবাবু তার বাড়িতে গভীর নিদ্রায় মগ্ন। হঠাৎ তার গোয়াল ঘর থেকে ভেসে এলো গরুদের চিৎকার। ঘুম ভেঙে গেল তার। ভয়ঙ্কর ভাবে চিৎকার করছে গরুগুলো। তারা যেন প্রচন্ড ভয় পেয়েছে। দেরি না করে তপনবাবু হ্যারিকেনটা নিয়ে দৌড় দিল গোয়াল ঘরে। তার গোয়ালে 3টে জার্সি গরু ছিল। এইগুলো তার বাবার খুব শখের গরু। কিন্তু সেখানে গিয়ে সে দেখল তার মধ্যে একটা গরু নেই, উধাও হয়ে গেছে। মেঝেতে এক জায়গায় কিছুটা রক্তের দাগ বলেই মনে হচ্ছে, কিন্তু এমন তো কোনো জন্তু এখানে নেই যে এত বড় গরুটাকে টেনে নিয়ে চলে যেতে পারে। তাছাড়া এটা কোনো চোরেরও কাজ নয়, তারা তো মরা গরু নিয়ে যাবে না। তাহলে এই রহস্যটা কি? অন্য দুটো গরুর চোখ দেখলেই বোঝা যাচ্ছে তারা ভয়ঙ্কর রকম ভয় পেয়ে আছে। পরদিন সকাল হতেই তপনবাবু সবাইকে ডেকে পাঠালেন। কোথাও তার মনে হচ্ছে এর সাথে শ্মশানের ঘটনাটার যোগ আছে। তাদের ডেকে তিনি কাল রাতের ঘটনাটা খুলে বললেন। সবাই তো রীতিমতো চমকে উঠল। আচ্ছা, নিতাই এলো না? সে কোথায়? আগে তপনদা, তার খুব জ্বর। কাল নাকি ওকে কেউ তাড়া করেছিল। কি সব ভুলভাল বকছি। তপনবাবুর ব্যাপারটা খুব সন্দেহজনক লাগলো। চলো সবাই নিতাইয়ের বাড়ি যাব। সবাই মিলে রওনা দিল নিতাইয়ের বাড়ি। এই নিতাই, তপনদাকে ব্যাপারটা খুলে বলতো। নিতাই বিস্তারিতভাবে সব ঘটনাটা শোনালো। আমার মনে হয় এই ঘটনার সাথে পরশু ঘটে যাওয়া ঘটনার কোনো যোগ আছে। কোনো অশরীরই আমাদের ক্ষতি করতে চাইছে। তার মানে আমাদের সাথেও এইসব? না না, তার আগে একটা ব্যবস্থা করা দরকার।
না হলে ব্যাপারটা সারা গ্রামে হয়ে যাবে, আর সেই রাতের ঘটনা সবাই জেনে গেলে আমাদের খুব অপমান হবে। তাহলে তপনদা, বলছি পাশের গ্রামের প্রকাশ ওঝাকে কি ডাকবো? মনে হয় এ কাজ ওর দ্বারা হবে না। মনে নেই সেই যখন গণেশের বাবা মারা গেল, তারপর কয়েকটা ঘটনা হলো, ওকে আমি এইসব বলেছিলাম, ও একদিন রাতে এসেও ছিল। কিন্তু তারপর থেকে ও আর এই মুখো হয় না। তাহলে কাকে ডাকা যায়? একে ওকে ডাকা বন্ধ কর। আমার সাথে একজনকে পাঠাও, আমি একজনের কাছে নিয়ে যাব। আমি একজনের কাছে নিয়ে যাব। কার কাছে যাবে গো খগেন খুড়ো? ভৈরব তান্ত্রিকের কাছে। খগেন পরেশকে সাথে নিয়ে রওনা দিল ভৈরবের কাছে। হুতমপুর থেকে গাজীপুর অনেকটাই দূর। এদিকে তপনবাবু, গণেশ দুজনেই রইল নিতাইয়ের বাড়িতে। দুপুর গড়িয়ে বিকেল হলো, তারা অপেক্ষায় বসে রইল। তখন সন্ধ্যা হয়। খগেন আর পরেশ ফিরল ভৈরবকে সাথে নিয়ে। তারা এসে উঠল নিতাইয়ের বাড়িতে। তবে নিতাই তখন বেশ সুস্থ। আমরা খুব বিপদের মধ্যে আছি, আমাদেরকে রক্ষা করুন। শান্ত হও, শান্ত হও। আমি রাস্তায় আসতে আসতে সব ঘটনা শুনেছি। সমস্যা অনেক গভীরে, তাই ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সব ঠিক করতে হবে। এখন আমরা কি করব? আচ্ছা, এই বাড়িতে আর কে কে থাকে? থাকে, আমার বাড়ির সকলেই থাকে, কিন্তু তারা এখন কেউ বাড়িতে নেই। ঠিক আছে, তোমরা এখন যাও। রাতে ঠিক সময়ে সবাই এখানে চলে আসবে। আজ রাতে ওই শ্মশানে যাওয়া হবে। সে তো ঠিক আছে, কিন্তু বাবা আমার গরুগুলো, তাদের কি হবে? এই নাও, এই মন্তব্যত শেকড়টা নাও। এটা তোমার গোয়ালের চালায় রেখে দিও, কিচ্ছু হবে না। ঠিক আছে, আমরা আসছি। চলো চলো সবাই চলো। কি হলো, তুমি যাবে না? না, আমি আর গিয়ে কি করব? রাত তখন অনেক। সবাই একটা ঘরে বসে আছে। কারো চোখে ঘুম নেই, সবাই জেগে। কি অঘটন ঘটবে তাদের সাথে তা কে জানে। কে তোমরা সবাই প্রস্তুত তো? ভয় করছে না তো? না না, ভয় কিসের? আমি তো প্রস্তুত, আমি প্রস্তুত। আচ্ছা, কাল যে ঘটনাগুলো ঘটলো, এসবের কারণ কি? আত্মা, অতৃপ্ত আত্মা। সেদিন তোমরা যে মরাটা না পুড়িয়ে চলে আসলে, সেই মরা দেহের সৎকার তো হয়নি, তাই তার অতৃপ্ত আত্মা মুক্তির জন্য তোমাদের পিছু নিয়েছে। মুক্তি না পাওয়া পর্যন্ত তোমাদের নিস্তার দেবে না। আমাদের কিছু করার ছিল না, দেহ আমরা কোথাও খুঁজে পাইনি। পাবে না, পাবে না।
ওই দেহ আর পাবে না, ওই দেহ চুরি হয়ে গেছে। চুরি? কে চুরি করেছে? যে চুরি করেছে সে কোনো মানুষ না, সেও একটা অতৃপ্ত পেট। হ্যাঁ, অতৃপ্ত পেট? হ্যাঁ, বছরখানেক আগে যে লোকটি মারা গিয়েছিল, বলেছিলে না তার দেহের অনেক অংশ পাওয়া যায়নি, শিয়াল কুকুরে খেয়ে নিয়েছিল, তাই তোমরা বাকি অংশগুলো মাটি চাপা দিয়ে কবর দিয়েছিলে। ওর শরীরের বাকি অংশ এই ঝোপে ঝাড়েই পড়েছিল। বাকি অংশ না থাকায় তাই ওর দেহ মুক্তি পায়নি। তারপর থেকে কারো দেহ সৎকার হতেও দেয়নি। ওই শ্মশানে আর যে ওই ছেলেটা যার তোমরা মাটিতে কবর দিয়েছিলে, তারও মৃতদেহ ওই পেটি ওখান থেকে সরিয়ে নিয়েছিল। কাল তোমার বাবার দেহটা সুযোগ বুঝে ছলনায় ওখান থেকে সরিয়ে নিয়ে যায়। মুক্তি না পেয়ে তোমার বাবার পেট এইসব অঘটন ঘটিয়ে বেড়াচ্ছে। তাহলে এখন কি উপায়? এখন আগের কাজ, তোমার বাবার মৃতদেহটা খুঁজে বার করে তার দেহ সৎকারটা করতে হবে। কিন্তু কোথায় সেই দেহ? কি করে খুঁজবো? সেটার ব্যবস্থা ওখানে গিয়েই করব। চলো সবাই। একটা হ্যারিকেন নিয়ে সবাই চলল সেই শ্মশানে। শ্মশানের পরিবেশটা বেশ থমথমে। শ্মশানে পৌঁছাতেই তাদের বুকটা কেঁপে উঠল। ভয় পেও না, যাও তোমরা কয়েকজন মিলে গিয়ে কাঠের ব্যবস্থা করো, আমি এই দিকটা দেখছি। আর গণেশ, তুমি এখানেই থাকো। বাকিরা চলে গেল কাঠ জোগাড় করতে। ভৈরব আর গণেশ সেখানেই দাঁড়িয়ে। ভৈরব চারিদিকটা লক্ষ্য করতে লাগলো, কিন্তু কোথাও কোনো অশুভ শক্তির আভাস সে পেল না। হঠাৎ দেখা গেল সামনের গাছটা একটু নড়ে উঠল। মনে হচ্ছে ওখানে কেউ বসে উঁকি মারছে। কে রে? কে তুই? দূরে কেন? আয়, সামনে আয়। মুক্তি, মুক্তি, আমি কাউকেই মুক্তি পেতে দেব না। সবাই আমার মতো মুক্তির জ্বালায় জ্বলে পুড়ে মরবে, আর সেই জ্বালায় তোদেরও জ্বালাবো। দেখ, যা হয়েছে তাতে কারো কোনো দোষ নেই, কিন্তু এভাবে কারো ক্ষতি করা তোর কিন্তু ঠিক হচ্ছে না। না না, আমি কারোর মুক্তি হতে দেব না। দেখা তো অবাধ্য হোস না। তপনের বাবার দেহটা কোথায়? ফিরিয়ে দে, ফিরিয়ে দে বলছি। দেব না? কি করবি তুই? দেখ, আমায় রাখতে বাধ্য করিস না, নাহলে যে যন্ত্রণায় তুই এখন জ্বলছিস সেই যন্ত্রণা আমি তোর শতগুণ বাড়িয়ে দিতে পারি। আমায় রাখতে বাধ্য করিস না। পারবি না, পারবি না, পারবি না, সেসব কিছুই করতে পারবি না তুই। তাই দেখ তাহলে। ভৈরবের চোখ রাগে রক্ত জবার মতো লাল হয়ে গেল। চোখ বুঝে মন্ত্র উচ্চারণ শুরু করলো ভৈরব। ধীরে ধীরে
চারপাশের নিস্তব্ধ পরিবেশটা যেন জীবন ফিরে পেল। একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো তার সাথে, আর তারপরই শুরু হলো এক অশরীরীর চিৎকার। অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে করতে গাছের এডাল থেকে ও ডালে লাফ দিচ্ছে অশরীরী। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, আমি সব শুনবো, আমি সব কথা শুনবো, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। এবার ভৈরব একটু শান্ত হলো, সে চোখ খুলল। যা তাহলে ওই মৃতদেহটা নিয়ে আয়, যা। গাছটা দুলে উঠল, আর তার সাথে ঝড়ের বেগে একটা কালো ছায়া ছুটে চলে গেল কোথায়। কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এলো। ধপ করে মাটিতে পড়ে গেল সেই মৃতদেহটা, কদিনের পচা গলা দেহটা। সেটা থেকে খুব দুর্গন্ধ ছড়াচ্ছে। ইতিমধ্যে পাখিরাও কাঠ নিয়ে ফিরে এসেছে। যাও, চিতা সাজানোর ব্যবস্থা করো। চিতা সাজিয়ে আগুন দেওয়া হলো। শ্মশানের চারিদিকটা চিতার আলোয় আলোকিত হয়ে উঠল। সেই আলোতেই বোঝা যাচ্ছে গাছটার ডালগুলো খুব নড়াচড়া করছে। সেটা যে ওই অশরীরীর কাজ তার বুঝতে বাকি রইল না। হঠাৎ করেই সে বলে উঠল, মুক্তি, মুক্তি, আমার মুক্তির কি হবে? তুই তো অনেক বড় তান্ত্রিক, আর তার মুক্তি দিতে এসেছিস, কিন্তু আমাকে তো মুক্তি দিলি না। কেন আমাকে মুক্তি দিবি না? এই তোর বিচার, এই তোর বিচার। এ আবার বলে কি? এ তো মারা গিয়েছিল প্রায় 1 বছর আগে। তখন তার দেহের কোনো অবশেষ পড়ে থাকলেও এখন তো সেটা বিলীন হয়ে গেছে। ভৈরব এবার খুবই মুশকিলে পড়ল। কি হলো, চুপ কেন? এসেছে, এসেছে বড় মুক্তি দিতে। যা 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 যা, ফিরে যা, ফিরে যা, তোর দ্বারা কিচ্ছু হবে না। এই জ্বালা আমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। না, আর এই পৈশাচিক জ্বালা তোমায় সহ্য করতে হবে না। আমি সব ব্যবস্থা করছি। এই যাও, এক আঁটি খড় নিয়ে এসো। গণেশ ছুটে গিয়ে খড় নিয়ে এলো। ভৈরব সেখানে বসে খড়গুলো দিয়ে একটা মানুষের আকৃতির পুতুল বানাতে লাগলো। একটা না, 2টো পুতুল। আচ্ছা, 2টো পুতুল কিসের জন্য? কেন মনে পড়ছে না? আর একজনও তো ছিল। হ্যাঁ, তাই তো। গ্রামের সেই ছেলেটা, তরুণ, তাকেও তো কবর দেয়া হয়েছিল। ভৈরব এবার একটা পুতুলকে সামনে রেখে মন্ত্রোচ্চারণ করতে শুরু করলো। গণেশ, এটাকে তোমার বাবার মৃতদেহ মনে করে ছেলের কার্য সম্পন্ন করো। চিতা সাজিয়ে মুখে আগুন দাও। সেই মতো একটা ছোট চিতা সাজিয়ে তাতে সেই পুতুলটা রেখে গণেশ সেটাতে আগুন দিয়ে দিল। শান্তি, শান্তি, মুক্তি, তুই বেঁচে
প্রবীণ খুড়োর অতৃপ্ত আত্মা মুক্তির সুধা পান করে মহা আনন্দে দূরে কোথাও মিলিয়ে গেল। কিন্তু এমন সময় ভেসে আসলো আর একটা কণ্ঠস্বর। কিন্তু কিন্তু আমার মুক্তি, ওর ছেলে ওর মুখে আগুন দিয়ে ওকে মুক্তি দিল, কিন্তু কিন্তু আমার তো কেউ নেই, আমার মুক্তি কি করে হবে? কেন? আমি তো আছি, আমি তোমায় মুক্তি দেব। কিন্তু কিন্তু কি সম্পর্কে? তুমি তো আমার কেউ না। কেন? বন্ধু সম্পর্কে, যা এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক। শান্তি, পরম শান্তি। বিদায় বিদায় বন্ধু, বিদায় বিদায়। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।